জুড়ে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাইক র্যালি সহযোগে আমরা এগিয়ে চলেছি। ভোটের হাওয়ায় এবার আমরা এসছি পশ্চিম মেদিনীপুরে। পরাধীন ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের মুখ্য কেন্দ্র এখন উত্তপ্ত হয়ে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে। অতীতে এটাই বলা হতো, বাংলা ভারতকে পথ দেখায়। হয়তো আজ আর বলা হয় না। যে সময় বাংলা ভারতকে পথ দেখাতো, সেই সময়ে বাংলাকে পথ দেখিয়েছিল মেদিনীপুর। এই মাটির সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং সত্যেন্দ্রনাথ বসুর মতো কালজয়ী ব্যক্তিত্ব, যারা বাংলার গর্ব, গোটা দেশের গর্ব। সেই মাটি এখন উত্তপ্ত বাংলার মসনদ দখলের লড়াইয়ে। বাম আমলে এই মাটি ছিল বামেদের দুর্ভেদ্য দুর্গ, এখন সেটা পাল্টে হয়েছে তৃণমূলের। বামেরা এখন এখানে চোয়াল কষা লড়াই চালিয়ে যাচ্ছে নিজেদের দুর্গ পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে। জেতার ব্যাপারে আমরা 100% আশাবাদী। এই কদিনে আমরা খড়গপুর শহর চষে বেরিয়েছি। আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি, বাজারে গেছি, দোকানে গেছি। সব মানুষের একটাই চাহিদা যে লাল আবার ফিরে আসুক, বাম আবার ফিরে আসুক। ইতিমধ্যে আমরা যে পথসভাগুলো করছি, আমরা গত কয়েক বছর ধরে নির্বাচনের আগে পথসভা করি আমরা, কিন্তু এইবারের পথসভায় দেখলাম মানুষের অংশগ্রহণ, রাস্তার দুধারে যেভাবে মানুষ দাঁড়াচ্ছে, তাতে আমরা আশাবাদী যে মানুষ আবার বামকে ফিরিয়ে নিয়ে আসবে। গোটা জেলাতে লড়াইটা কোন জায়গায় দাঁড়িয়ে? গোটা জেলার লড়াই এবার বামপন্থীদের সাথে হবে। 2016 সালের তথ্য যদি দেখি, বাম কংগ্রেস জোট পেয়েছিল 39%, তৃণমূল পেয়েছিল 45%, বিজেপি পেয়েছিল 11%। বিজেপি ভোট না কাটলে পরে 16 সালেই এই সরকারটাকে সরিয়ে দিত মানুষ। এইবারের নির্বাচন গোটা জেলাতেই আমাদের বামপন্থীদের অবস্থা যথেষ্ট ভালো জায়গায় আমরা আছি। যত যা পথসভা হচ্ছে তৃণমূল বিজেপির, সব জায়গায় প্রথমেই বামপন্থীদের আক্রমণ করে কথা বলা হচ্ছে, যা আগে তারা বলতেন না। অর্থাৎ তারাও বুঝতে পারছে যে লড়াইটা ত্রিমুখী হবে, দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গা নেই। একসময়ে বামেরা এখানে কংগ্রেসকে কোণঠাসা করেই নিয়ন্ত্রণ নিয়েছিল এই জেলার। বাম আমলে দীর্ঘদিন সিপিআই বনাম কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থেকেছে মেদিনীপুর। কিন্তু রাজনীতির প্যাঁচপয়জারে ধাক্কায় 2016 সালে এখানে হাতে হাত মিলিয়ে কংগ্রেসের সঙ্গে বামেরা ময়দানে নেমেছিল তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে। 2016 সালের বিধানসভা ভোটে 15টি আসনের মধ্যে মাত্র 4টি আসন জিততে পেরেছিল জোট প্রার্থীরা, 3টি সিপিএম ও 1টি কংগ্রেস। বাকি 11টা জিতে নিয়েছিল তৃণমূল। 2021-এর নির্বাচনে বাম কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যায় এই জেলায়। তবুও বামেদের মতোই কংগ্রেসও সর্বস্ব নিয়ে ঝাঁপিয়েছে মেদিনীপুরে। কিন্তু এবারের ভোটে কোনো জোট হয়নি, এখানে একাই লড়ছে কংগ্রেস। এইখানে আপনারা জানেন, খড়গপুরে গত 10টা নির্বাচনে আমাদের চাচা জ্ঞান সিং সোনপাল প্রার্থী ছিলেন এবং জিতেছিলেন। কংগ্রেসের এখানে খড়গপুরের সংগঠন, ওনারা বলতে পারেন ভোট নেওয়ার জন্যে, কিন্তু আমাদের যা সংগঠন, আমরা জানি যে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো লড়াইয়ে। জেলায় তো মোট 15টা সিট। 2016 সালে আপনারা একটা জিতেছিলেন, সিপিএমের সহযোগিতা ছিল। তারপর থেকে আপনারা নেই এখানে। তো এই নেই থেকে কি করে কি নেই যে দেখুন, আমাদের চাচা হেরে যাওয়ার পর একটাই নির্বাচন হচ্ছে 2021-এ যে নির্বাচনটা হয়েছিল হিন্দু মুসলমানের ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, মানুষ তৃণমূল বিজেপি দুজনের উপরেই একদম ক্ষুব্ধ আছে, তারা তৃণমূল বিজেপিকে চাইছে না। তাই এআইসিসি পিসিসি মানুষের পালসটা জানতে পেরেছে যে কংগ্রেসিরা কাকে ভোট দিতে চায়। লাস্ট ভোট পার্সেন্টেজের সঙ্গে এইবারের কতটা বাড়া কমা হতে পারে? আমরা তো টার্গেটে আছি 15 থেকে 20% আমরা যাব। এবং আমার খড়গপুরে যে ক্যান্ডিডেট আছে, জেলার ভিতরে বোধহয় অন্যান্য পার্টি থেকেও ভালো। বাম কংগ্রেস কার্যত নিশ্চিহ্ন হলেও এখানে উত্থান হয়েছে বিজেপির। 2014 সালের লোকসভা ভোটে চমকে দেওয়ার মতো ভোট পেয়েছিল বিজেপি। 2016 সালের বিধানসভা ভোটে গেরুয়া শিবির তৃতীয় স্থান দখল করলেও এখানে 8%-এর বেশি ভোট পায় তারা। অন্যদিকে বাম কংগ্রেস জোট ও তৃণমূলের মধ্যে ভোটের পার্থক্য ছিল 6.5%।
সেবার এই জেলায় তৃণমূলের দুর্গ রক্ষায় অনেকটাই সহায়ক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে বিজেপি। তৃণমূলের সেই দুর্গ ছিনিয়ে নিতেই মরিয়া হয়ে মাঠে নেমেছে বিজেপি। 10 বারের বিধায়ক কংগ্রেসের জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে বাংলার রাজনীতিতে উত্থান হয় দিলীপ ঘোষের। এরপর 2019 সালে তিনি সাংসদ হন এই জেলা থেকেই। 2024 সালে পশ্চিম বর্ধমান থেকে লোকসভা ভোটে হারার পর একের পর এক ঘটনায় তার রাজনৈতিক ক্যারিয়ার যখন ডামাডোলের মধ্যে, তখনই আবার ফিরে এসেছেন তার পুরনো কেন্দ্রে, নতুন করে নিজেকে প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। রেসপন্স কেমন পাচ্ছেন আপনি? দেখতে পাচ্ছেন আপনার সামনে মেলা লেগে গেছে, ছোট বড় সবাই রাস্তায় বেরিয়ে আমাদের সম্বোধনা দিচ্ছেন, মহিলারা মালা পরাচ্ছেন, ছাদ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। সে প্রধানমন্ত্রী হলে এরকম হয়। কিন্তু আমি একটা বস্তিতে ঢুকেছি, আমার দিদি বেলাদি এক্স কাউন্সিলর, এখানকার বাড়ি বাড়ি সম্পর্ক। আমিও বহুবার এসেছি, লোকের বাড়িতে খাওয়া দাওয়া করি। তো সাধারণ মানুষ বিজেপিকে এখানে আপন করে নিয়েছে, আর সাধারণ মানুষ বিজেপির সঙ্গেই আছে। মেদিনীপুরে মোট কতটা আসন পেতে পারেন এবং ফলাফল কি হতে পারে এই পশ্চিম মেদিনীপুরে? খড়গপুরই দিলীপ ঘোষকে নেতা বানিয়েছিল, আমি রাজ্য সভাপতি হয়েছিলাম, কিন্তু প্রথম এমএলএ এখান থেকে। খড়গপুর বিজেপিকে এমএলএ দিয়েছে, জনসংঘকেও দিয়েছিল মেদিনীপুর, তারপরে এমপি দিয়েছে। তখন আমি নেতা হয়েছি। যদি নেতা হয়ে থাকি খড়গপুরের মানুষের জন্য, খড়গপুরে আছি। মেদিনীপুরে অল্প অল্প ভোটে গতবার হেরেছিলাম, এবারে ম্যাক্সিমাম সিট মেদিনীপুরে বিজেপি জিতবে, পূর্ব পশ্চিম সব। আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে আগামী 1 মাস পর? পরিবর্তন হবে, সরকার হবে, এটা নিশ্চিত। খালি সময়ের অপেক্ষা। বিজেপিতে 10 জন লোককে আপনি, আর যার নাম কেউ জানে না, সে যদি মুখ্যমন্ত্রী হয়, বিজেপি নিজের মতো সুশাসন দেবে, সারা দেশে দিচ্ছে। 2019 সালের লোকসভা ভোটে দিলীপ ঘোষ বিধায়ক থেকে সাংসদ হয়েছিলেন, যাকে হারিয়ে সেই মানুষ ভূঁইয়াও এবার রয়েছেন বিধানসভার ভোট যুদ্ধে। তিনিও লড়ছেন তার পুরনো দুর্গ সবং থেকেই। পোড় খাওয়া এই রাজনীতিবিদ মনে করেন এই জেলায় এবার তার দল তৃণমূলের সঙ্গে যৎসামান্য লড়াই করতে পারবে বিজেপি, কিন্তু বামেদের কোনো সম্ভাবনাই নেই লড়াইয়ে ফেরার। নিজের পুরনো দল কংগ্রেসকে তো ধর্তব্যের মধ্যেই আনতে চান না তিনি। তৃণমূলটাই তো কংগ্রেস হয়ে গেছে, কংগ্রেস কিছু নেই। অধীর বাবুরা, মান্নান সাহেবরা কংগ্রেসটাকে সিপিএম এর চাকরে পরিণত করে দিল। জিতবো আমরা জিতবো। আজকে লিখে রাখুন, অন রেকর্ড, উই উইল ক্রস 200। যে যত বলুক, সিপিএম অত্যাচার করে ভয় দেখিয়ে ঢোকার চেষ্টা করত, আর দলমত নির্বিশেষে বিনা পয়সায় রেশন, দলমত নির্বিশেষে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার। কেউ একটা সিপিএম, কেউ একটা বিজেপি বলতে পারবে মমতা ব্যানার্জি তৃণমূল ছাড়া কাউকে দেয়নি? কোনো ব্যক্তির কিছু কাজ দলের উপর আসবে কেন? এর জন্য তো আইন আছে, আদালত আছে, বিচার হচ্ছে, বিচারে যা হবে তাই হবে। বাংলাকে অপমান করছে বিজেপি, বাঙালিকে অপমান করছে বিজেপি। 21 থেকে সিপিএম এর গোডাউন ফাঁকা। লড়াই আপনাদের গেরুয়া বাহিনীর সঙ্গে। আমি প্রার্থীকে, গেরুয়া নয়, লাল গেরুয়ার মিশ্রণ। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই জেলায় মাত্র 2টি আসন পেয়েছিল বিজেপি, উল্টো দিকে 13টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 2024 সালের লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে এখানে মাত্র 1টি আসনে এগিয়ে বিজেপি, বাকি 14টিতে এগিয়ে তৃণমূল। বিধানসভা ভোটের যুদ্ধে তৃণমূলের অন্যতম ভরসার জেলা পশ্চিম মেদিনীপুর। নিজেদের দুর্গ অটুট রাখতে এখানে চেষ্টার কোনো ত্রুটি নেই শাসক দলের। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ভোটারদের কাছে টেনে রাখতে গ্ল্যামার জগৎকেও মাঠে নামিয়েছে তারা, যেটা তৃণমূলের পরীক্ষিত কৌশল। আপনি সাংসদ হওয়ার পরে প্রত্যক্ষ রাজনীতিতে আজকে আপনার দ্বিতীয় দিন, কেমন লাগছে এই অনুভূতিটা? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আমি ভীষণ থ্রিলড, আমি ভীষণই, আমার অনুভূতিটা মানে কথায় প্রকাশ করতে পারবো না। কারণ তাদের সামনে থেকে দেখে, তাদের কাছ থেকে সেই ভালোবাসার যে একটা, মানে তাদের চাউনি দেখেই মনে হয় যে তারা আমাকে কত বছর ধরে কত ভালোবেসেছেন, কত চেনেন, তারা আমাকে কতটাই আমাকে আপন করে নিয়েছেন। আপনি যখন যেখানে যাচ্ছেন মানুষ উচ্ছ্বসিত হচ্ছে, আপনি কি করে বুঝতে পারেন তৃণমূলের জন্য উচ্ছ্বসিত না কোয়েল মল্লিকের জন্য উচ্ছ্বসিত? দেখুন, আমি একটু আগেই যেটা আমি বলছিলাম, মানুষবাবুকে বলছিলাম যে আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই। তৃণমূল কোয়েল সব মিলিয়ে আমার মনে হয় সবটাই এক। দেব কোয়েলের মতো তৃণমূলের ঘরের লোক যেমন গ্ল্যামারের পসরা নিয়ে মাঠে সক্রিয়, তেমনই সক্রিয় তৃণমূলের প্রথম সারি রাজনৈতিক মুখগুলিও। বাম কংগ্রেসের জন্য এই নির্বাচন ঘর গোছানোর লড়াই হলেও তৃণমূল এবং বিজেপির জন্য কিন্তু এটা মসনদ দখলের লড়াই।
15 আসন বিশিষ্ট এই মেদিনীপুর দখলে থাকা মানে সংখ্যার দৌড়ে অনেকটাই এগিয়ে যাওয়া। ফলে পশ্চিম মেদিনীপুর এখন আক্ষরিক অর্থেই রাজনৈতিক মল্লযুদ্ধের আখড়া। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।